ভাবুন একটি সাইড কার্ড মানুষকে দুটুকরো করে গমের মতো কেটে ফেলবে, জাহাজে আগুনের গোলা ছুঁড়ে মানুষকে জ্যান্ত পুড়িয়ে মারবে। এই কথাগুলো কোনো নিষ্ঠুর স্বৈরাচারী নয়, মোনালিসার সেই শান্ত হাসির পেছনে লুকিয়ে থাকা মস্তিষ্ক। লিওনার্দো দা ভিঞ্চি এক অসাধারণ প্রতিভা, যিনি নিজের সময়ের থেকে 400 বছর এগিয়ে 20টা পৃথিবীর আবিষ্কার করেছিলেন, আর সেগুলো উল্টো অক্ষরে নিজের নোটবুকে লিখে পুরো দুনিয়া থেকে লুকিয়ে রেখেছিলেন। কিন্তু লিওনার্দোর দুটো মুখ ছিল। একদিকে যিনি দুনিয়া গড়তে চাইতেন, অন্যদিকে সেই দুনিয়াকে জ্বলতে দেখতে চাইতেন। ইতিহাসবিদদের কাছে এটা সবসময় একটা ধাঁধা হয়ে রয়েছে যে লিওনার্দো নায়ক ছিলেন নাকি খলনায়ক। কিন্তু সত্যটা এত গভীর যে এই দুটো শব্দই তার জন্য খুব ছোট হয়ে যায়। আচ্ছা, আগে একটি পর্ব হয়েছিল যেখানে আমরা দেখিয়েছিলাম যে মাত্র 24 বছর বয়সে লিওনার্দোর বিরুদ্ধে এক 17 বছর ছেলের সঙ্গে সমকামী সম্পর্কের অভিযোগ ওঠে এবং তার পুরো জীবন ওলটপালট হয়ে যায়। সমাজের ঘৃণা, সন্দেহ আর অপমান তাকে ভেঙে দেয় এবং তিনি নিজেকে 4 বছরের জন্য ঘরে বন্দি করে ফেলেন। সেই 4 বছর তার জীবন বদলে দেবে, কারণ যে অন্ধকারে মানুষ ভেঙে পড়ে সেখানেই জন্ম নেয় লিওনার্দোর ব্যক্তিগত নোটবুকের। পাতার পর পাতা এক নতুন চোখ, এক নতুন দৃষ্টিভঙ্গি, এমন চিন্তা যা শুধু দুনিয়া দেখছে না, তার ভেতরে লুকোনো কোড পড়ছে। লিওনার্দো সাইকো চিন্তাধারা উঠে আসছিল। আজ দ্বিতীয় পর্বে আমরা সেই পর্বে প্রবেশ করছি যখন সমাজে অপমানিত দা ভিঞ্চির মন শিল্প থেকে সরে যুদ্ধ আর ক্ষমতার খেলায় নামতে শুরু করে। 1482 সাল, ফ্লোরেন্স শহর এখন লিওনার্দোর কাছে একটা খাঁচা হয়ে গেছে। দমবন্ধ, টাকার অভাব আর মরা সম্মান তাকে একটি নতুন কদম তুলতে বাধ্য করে, যা পুরো জীবন ও চরিত্র বদলে দেবে। তিনি ডিউক লুডোভিকো জোর্জাকে একটি চিঠি লেখেন মিলানে তাকে ডেকে নেওয়ার জন্য। কিন্তু এই চিঠিতে লিওনার্দো নিজেকে শিল্পী বলে পরিচয় দেননি, বরং লেখেন, আমি অস্ত্র বানাতে পারি, আমি একজন যুদ্ধ প্রকৌশলী। এটা সত্যিকারের চিঠি একজন ডিউকের। আর কি চাই? আবেদন গৃহীত হয় এবং মিলানের দরজা দা ভিঞ্চির জন্য খুলে যায়। ক্ষমতার কাছাকাছি এসে লিওনার্দো বদলাতে থাকেন। যিনি উন্নতির স্বপ্ন দেখতেন তিনি এখন মালিককে খুশি করার জন্য মৃত্যুর খেলনা বানাতে লাগলেন। দোতলা বাড়ির আকারের একটি অস্ত্র, তলোয়ারের যুগে একসঙ্গে একাধিক কামানের গোলা আর পাথরের ছোড়া যেত। আগুনের শক্তির চেয়ে ভয়ের শক্তি দিয়ে কাজ করবে। শত্রু দেখেই মানসিক হার মেনে নেবে। দ্য ভিঞ্চির অস্ত্রের পদার্থবিদ্যার সঙ্গে মানুষের আবেগের শিল্প মিশিয়ে দিচ্ছিলেন। মেকানিক্স প্লাস সাইকোলজি, সর্বোচ্চ প্রভাব। আর এই মেশিনে ছন্দই অস্ত্র, 11টা ব্যারেল, 3টি ঘুরন্ত সারি, মানে 33টা টানা গুলি। যুদ্ধের প্রথম নিয়ম, গতি হত্যা করে। কামানের যুগে লিওনার্দো মেশিন গানের কনসেপ্ট ভেবে ফেলেছিলেন, যা বাস্তবে আসতে দুনিয়ায় 300 বছর লেগেছিল। তারপর এই মাইন্ডসেট, দুপাশে ঘূর্ণয়মান ব্লেড যাকে ঘোড়ার গতি ও টর্ক চালাবে। গণিত খুব সোজা, ঘূর্ণনের ব্যাসার্ধ গুণ বেগ সমান সমান মানুষের ধ্বংস। এখানে তিনি লেখেন, এই ঘূর্ণায়মান ব্লেড মানুষকে গমের মতো কেটে ফেলবে। লিওনার্দো তখন শুধু যুদ্ধের মেশিন বানাচ্ছিলেন না, হারানো সম্মান ফিরে পাওয়ার লড়াইও লড়ছিলেন। আর এই কচ্ছপের মতো আয়রন ট্যাঙ্ক, পুরো ঢাকা 360 ডিগ্রি গুলি চালানোর ক্ষমতা। একটা চলমান লোহার দুর্গ, ভেতরে কেউ ছুঁতে পারবে না, বাইরে কেউ টিকতে পারবে না। যখন লোকে ঘোড়ার যুদ্ধ করত তখন লিওনার্দো যুদ্ধকেই অটোমেট করার কথা ভাবছিলেন। কিন্তু এখানেই প্রশ্নটা জটিল হয়ে যায়, লিওনার্দো ভালো ছিলেন নাকি খারাপ? কারণ তিনি নিজের হত্যার মেশিনে জেনে শুনে ভুল গিয়ার বসিয়েছিলেন। অনেক ইতিহাসবিদ মনে করেন লিওনার্দো নিজের প্রতিভা দিয়ে চুপচাপ দুনিয়াকে বাঁচাতে চেয়েছিলেন। লেখা প্রমাণ না থাকলেও পরের গল্প আরও স্পষ্ট করবে। এটা ইতিহাসের প্রথম স্টিম চালিত থার্মোডাইনামিক অস্ত্র, স্টিম ইঞ্জিনেরও 300 বছর আগে। তারপর লিওনার্দোর সিংহ, পুরো যান্ত্রিক রোবট, হাঁটতে পারত, মাথা নাড়তে পারত, বুক এগিয়ে দিতে পারত। বিদ্যুৎ নেই, সেন্সার নেই, শুধু গিয়ার, পুলিং আর স্প্রিং। রোবোটিক্স শব্দ আবিষ্কারের 400 বছর আগে।
কিন্তু একই পর্যায়ে লিওনার্দো হতাশায় লেখেন, বলতো আমি কি একটাও ভালো কাজ করেছি? আমি শুধু সময় নষ্ট করি। তার নোটবুকে এমন অনেক স্বীকারোক্তি আছে। সত্যি হলো তিনি প্রতিদিন দুটো যুদ্ধ লড়ছিলেন, একটা দুনিয়ার সঙ্গে আর একটা নিজের সঙ্গে। জমি তার কাছে যথেষ্ট ছিল না, আকাশও চাইছিলেন। ওরার ইচ্ছা এত গভীর ছিল যে লেখেন যে একবার উড়েছে সে চিরকাল মাটিতে হাঁটলেও চোখ আকাশের দিকে রাখবে। শুরুতে তিনি সেই ভুল করেছিলেন যা সবাই করে, পাখি ডানা ঝাপটায় বলে ওড়ে, তাই ঝাপটানোর নকল করলেন। অর্নিথপটার ড্রাগন ফ্লাইয়ের মতো ডানা ঝাঁপানো, প্যাডেল চালিত, পুলি চালিত, সব ফেল। পাখির জৈববিদ্যার নকল করছিলেন উড়ানের পদার্থবিদ্যা না বুঝে। কিন্তু কয়েক বছরের মধ্যে কোড ভেঙে ফেললেন এবং গ্লাইডার বানালেন যাতে সত্যিই একজন মানুষ উঠতে পারত। বুঝলেন পাখির ঝাপটানো নয়, ডানার বাঁকা আকৃতি বাতাসকে দুভাগ করে নিচের দিকে চাপ দেয়, ওপরে কম চাপ তৈরি করে। এই চাপের পার্থক্যই উত্তোলন শক্তি দেয়। বার্নৌলির নীতি আবিষ্কারে 300 বছর আগে। লেখেন পাখি একটা গাণিতিক নিয়মে কাজ করে বা কাজ করার যন্ত্র। আজও তার ডিজাইন সফলভাবে ওড়ানো যায়, এমনকি প্যারাশুটও, যা আজকের দিনে অনেক সফলভাবে পরীক্ষা করেছেন। একটা হেলিকপ্টারের ডিজাইন আবিষ্কারের 450 বছর আগে। কিভাবে এলো এই উন্মাদ প্রতিভার মাথায়? স্ক্রু বের করতে দেখে ঘোরালে স্ক্রু ওপরে ওঠে। তিনি লক্ষ্য করলেন ঘূর্ণন যে কোনো মাধ্যমে ওপরে তোলে। আকাশকেও একটা মাধ্যম হিসেবে দেখলেন। আধুনিক হেলিকপ্টারে যে একই নীতি ব্যবহার হয়। একদিকে উড়ানের পদার্থবিদ্যা শিখছেন, অন্যদিকে ডুবুরির গতিবিদ্যা। ডুবুরির পোশাক জলের প্রবাহকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করার প্রথম নবায়নযোগ্য জ্বালানি সিস্টেম। শিল্প বিপ্লবের 400 বছর আগে। এমন শত শত মন ছুঁয়ে যাওয়া ধারণা যে একটা পডকাস্টে সেটা ছোট হয়ে যাবে। এই সময় লিওনার্দো এক বুদ্ধিবৃত্তিক দানবে পরিণত হয়েছিলেন। একদিকে তার বন্টন, পুলি, গিয়ার, ঘর্ষণ নিয়ে পদার্থবিদ্যা, অন্যদিকে শহর পরিকল্পনা, গম্বুজ প্রকৌশল নিয়ে স্থাপত্য। রশ্মিচিত্রের মাধ্যমে আলোক বিজ্ঞান ভেঙে মানুষের আবেগ ও স্নায়ু বিজ্ঞানে আলো ফেলছেন, শুধু নিজের অস্তিত্ব খুঁজতে আর হারানো মর্যাদা ফিরে পেতে। পাতার পর পাতা ইতিহাস তৈরি করেছেন, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন। তুই সময় নষ্ট করিস, যা শুরু করিস তা শেষ করিস না, তুই অকর্মা। এই আইকনিক একটা ছবি, যেমন দ্য লাস্ট সাপার, শেষ করতে তার 4 বছর সময় লেগেছিল। কিন্তু এই ছবি ধর্ম বা শিল্পের চেয়ে অনেক বেশি। একটা মানসিক এক্সরে, মানুষের স্বভাব, আবেগ, দেহভঙ্গি ও মনোবিজ্ঞানকে তখনকার ফ্ল্যাট ক্যানভাসে ধরার সাহস। 1500 সালে ফ্লোরেজা যুদ্ধে হারে। বন্দী হওয়ার ভয়ে দা ভিঞ্চিকে শহর ছেড়ে পালাতে হয়, কিন্তু ক্ষমতার তৃষ্ণা মেটেনি। ইতিহাসের সব পথ তাকে একই গন্তব্যে নিয়ে যাচ্ছিল, সেজারে বোর্জিয়ার কাছে, যার ওপর ম্যাকিয়াভেলি দ্য প্রিন্স লিখেছিলেন। সেজারের সূত্র ছিল রাজনীতি সমান সমান ক্ষমতা গুণ প্রতারণা, ভয় সমান সমান নির্যাতন। এই সামরিক জেনারেলের জন্য দা ভিঞ্চি ইতিহাসের প্রথম স্যাটেলাইট ভিউ শহরের নকশা করেন। নদী নিয়ন্ত্রণ ব্যবস্থা, দ্রুত তৈরি হওয়া সেতু। কিন্তু বোর্জিয়ার কাছ থেকে একটা ভালো জিনিস হয়, লিওনার্দোর জ্ঞান ফিরে আসে। তিনি বোঝেন তিনি কি হয়ে উঠেছেন। 1 বছরের মধ্যে বোর্জিয়াকে ছেড়ে ফ্লোরেন্সে ফিরে আসেন এবং এক সুন্দর জিনিসের কাজ শুরু করেন, মোনালিসা। 1507 সালে মার্কাস তোনি দেল্লা তোরের সঙ্গে দেখা, একমাত্র মানুষ যে লিওনার্দোর মতোই শরীরের প্রতিটি সত্য জানতে পাগল। তারা দুজনে মিলে 1500 বছরের চার্চের মিথ থেকে উপড়ে ফেলেন। তখন চিকিৎসা বিজ্ঞান গ্যালেনের তত্ত্বে আটকে ছিল। যিনি কখনো মানুষের লাশ কাটেননি, শুধু শুয়োর আর বাদুড় কেটে অনুমান করেছিলেন। লিওনার্দো ও মানকেন্তিনি রাতের অন্ধকারে হাসপাতালে 20টি লাশ লেয়ার বাই লেয়ার কাটেন। এক 100 বছরের বৃদ্ধ শান্তিতে মারা যান। দা ভিঞ্চি তার দেহ কেটে দেখেন ধমনী সংকুচিত, রক্ত পৌঁছচ্ছে না। মৃত্যুর প্রাকৃতিক কারণ আবিষ্কার, অ্যাটোরিওস্ক্লেরোসিস। কার্ডিওলজি শব্দের 300 বছর আগে তিনি দেখলেন মেরুদণ্ড সোজা নয়, এস আকৃতির শক অ্যাবজার্ভার, পায়ের পেশি যন্ত্রের মতো সাজানো, কাঁধ বল অ্যান্ড সকেট জয়েন্ট, শরীর বায়ো ইঞ্জিনিয়ার্ড মার্বেল। কিন্তু হৃদয় তাকে সবচেয়ে বেশি তাড়া করত। তিনি গরুর হৃদয়ে গলিত মোম ঢেলে জমিয়ে
3D কাস্ট বানালেন এবং বুঝলেন হৃদয় আত্মার চুল্লি নয়, নির্ভুল পাম্প, আর রক্ত সোজা লাইনে নয়, ঘূর্ণি পাকিয়ে বয়, যা 500 বছর পর আধুনিক কার্ডিওলজি স্বীকার করে। 4 বছরে তারা 200 পৃষ্ঠার চিকিৎসা বিজ্ঞানের বিশ্বকোষ বানান, যা এক লহমায় বিজ্ঞানকে 200 বছর এগিয়ে দিতে পারত। কিন্তু 1511 সালে প্লেগে মার্কান্তনিও মারা যান। হাসপাতালের দরজা বন্ধ হয়ে যায়। সেই বিশাল কাজ অসম্পূর্ণ থেকে যায়। 1516 সালে ফ্রান্সের রাজা ফ্রান্সোয়া প্রথম তাকে ডেকে নেন। 1517 সালে স্ট্রোক হয়, ডান হাত পক্ষাঘাতগ্রস্ত, কিন্তু বাঁ হাতে আঁকতে থাকেন। 2 মে 1519, 67 বছর বয়সে লিওনার্দো দা ভিঞ্চি চলে যান তার নোটবুকগুলো নিয়ে, যেখানে একজন মানুষ প্রকৃতির কোড ভেঙে বুঝেছিলেন। বন্ধুরা, শুনলেন আজকের যন্ত্রমন্ত্র পডকাস্টের লিওনার্দো দা ভিঞ্চিকে নিয়ে সেকেন্ড পার্ট, যেখানে প্রচুর কথা আলোচনা হলো। এমন একটি মানুষ যাকে নিয়ে আমরা কিছুই জানি না বলতে গেলে। তিনি যদি বেঁচে থাকতেন আরও কিছুদিন বা আরও সুযোগ পেতেন, তাহলে হয়তো ইতিহাস অন্যরকম হতো। আমার এই কথাটা মানে পড়তে পড়তে ভাবতে ভাবতে মনে হচ্ছিল টেসলার কথা। টেসলার যে চিন্তাভাবনা ছিল অসাধারণ, এবং ওয়্যারলেস ইলেকট্রিসিটির কথা। হয়তো টেসলা না জন্মালে আমরা এত সহজে ইলেকট্রিসিটি পেতাম না। এই প্রশ্নটা কিন্তু মাথায় বারবার ঘোরে, তাই না? আপনি কমেন্ট বক্সে লিখবেন আজকের এই পডকাস্ট একদম অডিও পডকাস্ট, শব্দের মাধ্যমে, আপনার গানের মাধ্যমে আপনার মগজে প্রবেশ করে আপনার মধ্যে যে অনুভূতি সৃষ্টি হলো সেটা কেমন লাগলো। অজানাকে এইভাবেই জানতে থাকুন। নতুন পর্ব নিয়ে ফিরব। ভালো থাকবেন। আর 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 একটা ব্যাপার, দেখুন আগের চ্যানেল নেই, আপনারা জানেন, সাবস্ক্রাইবার নেই বললেই চলে। যদি এরকম কন্টেন্ট এত লক্ষ কোটি কন্টেন্টের মধ্যে ভিড় করে একটু আপনার চিন্তা স্রোতকে পাল্টাতে পারে, আপনার ওই মানে বেশিরভাগ মানুষের এখন যেটা হচ্ছে, দে আর হ্যাকড বাই টেকনোলজি। রিলস দেখছি আমরা, মনকে রসদ যোগাচ্ছি, কিন্তু এই পডকাস্টগুলো আপনার মনের দরজা উন্মুক্ত করুক, এই শুভ কামনা নিয়ে বিদায় নিচ্ছি। সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।